স্বাগতম। আজকের ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে চাহিদা রেখা ডান দিকে নিম্নমিতের কারণ, চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য, ব্যক্তিগত চাহিদা ও বাজার চাহিদা, চাহিদার নির্ধারক সমূহ, চাহিদা অপেক্ষক ও চাহিদা সমীকরণ গঠন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যোগানের ধারণা, যোগান বিধি, একটি যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন, যোগান বিধি ব্যতিক্রম, যোগান নির্ধারক সমূহ ও যোগান অপেক্ষক। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা আলোচনা করব যোগের ধারণা। তো শিক্ষার্থীরা গত ক্লাসের আগের ক্লাসে আমরা চাহিদা ধারণা সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকের ক্লাসে আমরা যোগান সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের জন্য চাহিদা ও যোগান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে সঠিক এবং সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তো আমরা এখন ক্লাসে চলে আসি, অর্থাৎ যোগান কি এই বিষয়টা আমরা এখন জানবো। দেখো এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে। একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। অর্থাৎ একজন বিক্রেতার কাছে অনেকগুলো দ্রব্য থাকতে পারে, এইগুলোর মধ্যে যে পরিমাণ অর্থাৎ যে অংশটুকু সে বিক্রয় করতে রাজি থাকবে তাই কিন্তু যোগান বলা হবে। অর্থাৎ তার কাছে যে পরিমাণ মজুদ থাকবে, বিক্রেতার কাছে যে পরিমাণ মজুদ থাকবে পুরোটাই কিন্তু যোগান না। মজুদের যে অংশটা সে বিক্রয় করতে রাজি থাকবে তাকে যোগান বলা হবে। তো এই বিষয়টা আরও স্পষ্ট হবে আমরা যখন দেখব যোগান ও মজুদ এক নয় কেন। এই বিষয়টা যখন পড়ব তখন আমরা এই বিষয়টি সম্পর্কে আরও ভালো ধারণা লাভ করব। দেখো এটা দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল, যোগান ও মজুদ এক নয় কেন। আচ্ছা, আমরা এখন উত্তর দেখব। একটি নির্দিষ্ট সময়ে বিক্রেতাগণের নিকট যে পরিমাণ বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রী জমা থাকে তাকে মজুদ বলে। এটি ভালো করে বুঝতে হবে। একটি নির্দিষ্ট সময়ে বিক্রেতাগণের নিকট যে পরিমাণ বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রী জমা থাকবে তার পুরোটাকে কী বলা হবে? মজুদ বলা হবে। আচ্ছা, অপরদিকে একটি নির্দিষ্ট সময় বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। অর্থাৎ বিক্রেতাগণ মজুদের যে অংশ বিক্রয় করতে রাজি থাকে তাকে যোগান বলে। তাই বলা যায় যোগান ও মজুদ এক নয়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে কোনো বিক্রেতার নিকট যে পরিমাণ বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রী জমা থাকবে তাকে মজুদ বলা হবে। আর মজুদের যে অংশটা সে বিক্রেতা বিক্রয় করতে রাজি থাকবে অর্থাৎ বিক্রয় করতে চাইবে তাকে বলা হবে যোগান। এই জন্য যোগান আর মজুদ এক নয়। উদাহরণের সাহায্যে বিষয়টি আরও স্পষ্ট হবে। দেখো, মনে করি একজন বিক্রেতার নিকট বিক্রয়যোগ্য 100 মণ ধান আছে। কত মণ ধান আছে? 100 মণ ধান আছে একজন বিক্রেতার কাছে। আচ্ছা, এখন বিক্রেতা এই 100 মণ ধানের 80 মণ বিক্রয় করতে রাজি আছে। অর্থাৎ সে এই 100 মণের মধ্যে 80 মণ বিক্রয় করবে, কিন্তু বাকি 20 মণ বিক্রয় করবে না। আচ্ছা, এক্ষেত্রে 100 মণ ধান হবে মজুদ এবং 80 মণ ধান হবে যোগান। তাহলে এই ক্ষেত্রে কী হবে? 100 মণ ধান যেহেতু তার কাছে জমা আছে সেটা হবে 100 মণ ধান হলো মজুদ, আর যে বিক্রয় করতে চাচ্ছে 80 মণ, সে 80 মণ হবে যোগান। সুতরাং পরিশেষে বলা যায় যোগান ও মজুদ এক নয়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব যোগান বিধি। আগের ক্লাসে আমরা চাহিদা বিধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা যোগান এবং যোগান বিধি এবং যোগান সংশ্লিষ্ট আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন আমরা আলোচনা করব যোগান বিধি। দেখো, অন্যান্য অবস্থায় স্থির থাকলে উচ্চতর দামে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং নিম্নতম দামে যোগানের পরিমাণ হ্রাস পায়। দাম ও যোগানের পরিমাণের মধ্যে এরূপ ক্রিয়াগত বা সম্মুখী সম্পর্কে যোগান বিধি বলে। চাহিদা বিধির ক্ষেত্রে দেখেছিলাম দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। অর্থাৎ চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, কিন্তু যোগান বৃদ্ধির ক্ষেত্রে কী সম্পর্ক? দাম ও যোগানের মধ্যে বিপরীত সম্পর্ক। কারণ দাম বাড়লে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, দাম কমলে যোগানের পরিমাণ কমে। আর দাম ও যোগানের মধ্যে এই সমমুখী বা ক্রিয়াগত সম্পর্ককে বলা হবে যোগান বিধি। তো আমরা এখন কি করব? একটি চিত্রের সাহায্যে যোগান বিধি ব্যাখ্যা করব। একটু দেখো, তোমাদের বিভিন্ন সময় উদ্দীপক দেওয়া থাকে, উদ্দীপক থেকে কিভাবে যোগান বিধির মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে এই বিষয়টি সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা লাভ করবে। এখন এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। দেখো, উদ্দীপকে প্রথমে কি দেওয়া আছে? দাম দেওয়া আছে, আর পরে দেওয়া আছে যোগানের পরিমাণ। অর্থাৎ দাম 100, 110 ও 120, অর্থাৎ দাম বাড়তেছে। দেখো, এখানে যোগানের দাম যখন 100 তখন যোগানের পরিমাণ 100, দাম বেড়ে 110 হলে যোগানের পরিমাণ বেড়ে হয় 105, দাম আরও বেড়ে 120 হলে যোগানের পরিমাণ বেড়ে হয় 110। এটা উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রশ্নের উত্তর করতে হবে।
অর্থাৎ এখান থেকে তোমাদের একটি যোগান রেখা অঙ্কন কীভাবে করব আমরা সেটা দেখব। তাহলে দাম যখন 100 টাকা তখন যোগানের পরিমাণ 100 একক, যা এই বিন্দুটা দেখানো হয়েছে। দাম বেড়ে যখন 110 হয়, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 105, যা বি বিন্দুটা দেখানো হয়েছে। দাম আরও বেড়ে 120 হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 110, যা সি বিন্দুটা দেখানো হয়েছে। তাহলে কী বিন্দু পেলাম আমরা? এ বি সি, তিনটি বিন্দু পেলাম। এই এ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখা পাবো সেই রেখার নাম আমরা দিয়েছি এস এস ড্যাশ। এই এস 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 হলো যোগান রেখা। তাহলে কি এই যোগান রেখার আকৃতি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী কেন হচ্ছে? দেখো এখানে সমমুখী সম্পর্ক হওয়ার কারণে রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে, অর্থাৎ দাম বাড়তেছে, যোগানের পরিমাণও বাড়তেছে। এরকম যে কোনো জায়গায় তোমরা দেখো যে সম্পর্কটা এরকম হয় যে দুটি বাড়তেছে, তাহলে রেখাটির আকৃতি সবসময় বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তাহলে তোমরা এখানে মনে রাখবে যে যোগান ভিত্তিতে দাম ও যোগানের মধ্যে সম্মুখী সম্পর্ক হওয়ার কারণে রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এরকম যে কোনো জায়গায় যে কোনো বিষয়, দুটি বিষয়ের মধ্যে যদি সম্পর্ক এরকম হয় যে একটি বাড়তেছে অন্যটিও বাড়তেছে এর প্রভাবে, তাহলে অবশ্যই রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আর চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। কেন হয়? যে এখানে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক এমন হয় একটি বাড়লে অন্যটি কমে, সেক্ষেত্রে রেখাটির আকৃতি হবে চাহিদা রেখার মতো, অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে এই বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে এই সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ের তোমরা সমাধান নিজেরাই করতে পারবে। আমি এখন যে কথাগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে। অর্থাৎ চিত্রে দেখা যাচ্ছে দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ চিত্রের দাম ও যোগানের পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। আর দাম ও যোগানের পরিমাণের মধ্যে এরূপ সমমুখী সম্পর্কে যোগান বৃদ্ধি বলে। এখন আমরা দেখব যে একটি যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন, অর্থাৎ একটি যোগান সমীকরণ যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে যোগান রেখা অঙ্কন করব। এতক্ষণ আমরা দেখলাম যে একটি যোগান সূচি দেওয়া ছিল, সেখান থেকে একটি যোগান রেখা অঙ্কন করলাম আমরা এবং তারপর ব্যাখ্যা দিলাম। এখন যদি এরকম হয় যে যোগান সমীকরণ দেওয়া আছে, সূচি দেওয়া নাই, সেক্ষেত্রে কীভাবে যোগান রেখা অঙ্কন করতে হবে? তাহলে প্রথমেই তোমাদের মনে রাখতে হবে যে সূচি ছাড়া রেখা অঙ্কন করা সম্ভব না। এর জন্য যোগান সমীকরণ দেওয়া থাকলে প্রথমে যোগান সমীকরণ থেকে একটি সূচি তৈরি করতে হবে, তারপরে ওই সূচির আলোকে একটি যোগান রেখা অঙ্কন করতে হবে। তাহলে যদি এরকম সমীকরণ দেওয়া থাকে, দেখো এখানে উদাহরণ দেওয়া আছে। সিলেট বোর্ড 2017 সালে প্রশ্নটা এসেছিল যে কিউএস সমান 10 + 5p, এটি একটি যোগান সমীকরণ। বলা হচ্ছে যে প্রদত্ত সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন করো। এখানে একটি যোগান সমীকরণ দেওয়া আছে, তার আলোকে একটি যোগান রেখা অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে আমাদের কী করতে হবে? প্রথমে আমাদের একটি যোগান সূচি তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? পি এর মান ধরলে কিউএস এর মান পাবো। দেখো উপরে যোগান সমীকরণ থেকে যোগান সূচি তৈরি করি, তাহলে পি সমান 1 2 3 আমরা ধরে পাবো কি? পি সমান 1 ধরলে আমরা কিউএস পাবো 15, এবং পি সমান 2 ধরলে পাবো আমরা 20, এবং পি সমান 3 ধরলে পাবো আমরা 25। কারণ এই মানগুলো তো আমরা বসিয়ে দিই। দেখো পি সমান 1 বা 1 বসালে আমরা কী পাবো? 5 10 কত হয়? 15। এখানে 2 বসালে 5 2 10 আর 10 20। এখানে 3 বসালে 3 5 15 আর 10 25। তাহলে কী পেলাম? পি এর মান পেলাম, কিউ এর মান পেলাম। তাহলে এদিকে আমরা বাম পাশে পি এর মান লিখবো আর যোগানের পরিমাণ বা কিউ এর মান লিখবো ডান পাশে। তাহলে দাম 1 2 3, তখন যোগানের পরিমাণ হলো 15 20 25, অর্থাৎ দামও বৃদ্ধি পাচ্ছে, যোগানের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখান থেকে সহজে একটি রেখা অঙ্কন করতে পারবো। দেখো এখানে একটি রেখা অঙ্কন করে দেখানো হয়েছে। দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ 15 একক, যেই বিন্দুরা দেখানো হয়েছে। দাম বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা তখন যোগানের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে হয়েছে 20 একক, যে বি বিন্দুরা দেখানো হয়েছে। দাম আরও বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা তখন যোগানের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে হয়েছে 15 একক, যা সি বিন্দুরা দেখানো হয়েছে। এখন এ বি ই ও সি এই তিনটি বিন্দু যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমরা রেখা পাবো এস এস ড্যাশ, একটি যোগান রেখা পাবো। তাহলে তোমরা চিত্র অঙ্কন করে এভাবে ব্যাখ্যা দেবে। এখন আমরা আলোচনা করব যে যোগান বিধির ব্যতিক্রম। আমরা যোগান বিধির ক্ষেত্রে দেখলাম দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক, যদি সম্পর্ক সমমুখী না হয় তাহলে সেটা হবে যোগান বিধির ব্যতিক্রম। সাধারণত যোগান বিধি দাম ও যোগানের পরিমাণের মধ্যে ধনাত্মক বা সমমুখী সম্পর্ক প্রকাশ পায়, তবে কিছু কিছু ক্ষেত্রে যোগান বিধি ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এগুলো আমরা এখন আলোচনা করব। দেখো 1 নম্বর হলো সীমাবদ্ধ যোগান। যেসব দ্রব্যের যোগান সীমাবদ্ধ সেসব দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না। যেমন জমি, পুরাতন মুদ্রা, পুরাতন ডাকটিকিট, পাবলো পিকাসোর শিল্পকর্ম, জয়নুল আবেদিনের শিল্পকর্ম, টিপু সুলতানের তরোয়ার ইত্যাদি।
এসব দ্রব্যের ক্ষেত্রে যোগান রেখার আকৃতি লম্ব অক্ষ সমান্তরাল হয়, অর্থাৎ দাম বাড়লেও যোগানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এইগুলোর যোগান সীমাবদ্ধ হওয়ার কারণে দাম যতই বৃদ্ধি পাক না কেন এগুলোর যোগান কিন্তু বৃদ্ধি করা সম্ভব হয় না। টিপু সুলতানের তরোয়াল একটি আছে, দাম যদি 100 কোটি 500 কোটি 1000 কোটি লক্ষ লক্ষ কোটি টাকাও দেওয়া হয় তাহলে টিপু সুলতানের তরোয়াল তো আর দুটি পাওয়া সম্ভব না। তাহলে এগুলোর দাম যতই বৃদ্ধি পাক না কেন যোগান বৃদ্ধি করা সম্ভব হবে না। জমি, এক নির্দিষ্ট পরিমাণ জমি যতই দাম বৃদ্ধি পাক না কেন জমির পরিমাণ তো আর বৃদ্ধি, এক নির্দিষ্ট পরিমাণ জমির পরিমাণ তো আর বৃদ্ধি করা যাবে না। পুরাতন মুদ্রা, ডাকটিকিট, পাবলিক শিল্প, এইরকম উদাহরণগুলো হচ্ছে যে এইগুলোর যোগান সীমাবদ্ধ হওয়ার কারণে দাম যতই বৃদ্ধি পাক না কেন এগুলোর কিন্তু যোগান বৃদ্ধি করা সম্ভব হবে না। এই জন্য এখানে যোগান বৃদ্ধি ব্যতিক্রম হচ্ছে। এক্ষেত্রে কী হবে, রেখার আকৃতি হবে লম্ব অক্ষ সমান্তরাল, অর্থাৎ এরকম হবে। দেখো দাম যতই এখানে বৃদ্ধি পাচ্ছে কেন, দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু যোগানের পরিমাণ স্থির, বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। তাহলে রেখার আকৃতি যোগান রেখার মতো হয়েছে, হয়নি। এই জন্য যোগান বৃদ্ধির ব্যতিক্রম। এরপর 2 নম্বর হলো উৎপাদনের উপকরণের স্বল্পতা। উৎপাদনের উপকরণের স্বল্পতার কারণে উৎপাদনের পরিমাণ কমে গেলে দাম বৃদ্ধি পেলেও যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে না। অর্থাৎ কোনো কারণে উৎপাদনের পরিমাণ কমে যায় তাহলে দাম বৃদ্ধি পেলেও কিন্তু আর ওই যোগানের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হবে না। এক্ষেত্রে যোগান বৃদ্ধি ব্যতিক্রম ঘটবে। এরপর 3 নম্বর হলো ভবিষ্যৎ দাম বৃদ্ধির সম্ভাবনা। ভবিষ্যতের দাম বৃদ্ধির সম্ভাবনা থাকলে বর্তমানে দ্রব্যের দাম সামান্য বাড়লেও যোগানের পরিমাণ বাড়বে না, কারণ বিক্রেতাগণ ভবিষ্যতে অধিক লাভের আশায় দ্রব্য মজুত করে রাখবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটি দ্রব্যের দাম বাড়তেছে, তাহলে ভবিষ্যতে আরও বেশি পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। তাহলে যাদের কাছে এই দ্রব্য সামগ্রী মজুদ আছে তারা কিন্তু বর্তমানে এটা বিক্রয় করবে না, তারা যেন ভবিষ্যতের জন্য রেখে দেবে। এই জন্য কী হবে, ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকলে যোগান বৃদ্ধি প্রযোজ্য হবে না। তাহলে ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকলে যোগান বৃদ্ধি প্রযোজ্য হবে না। এরপর হলো শ্রমের যোগান। সাধারণত মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, কিন্তু এখানে নির্দিষ্ট পরিমাণ মজুরির পর মজুরি বাড়লেও শ্রমের যোগান বাড়ে না, বরং কমে। ফলে যোগান রেখা পশ্চাৎগামী হয়, অর্থাৎ যোগান বৃদ্ধি ব্যতিক্রম ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন পঞ্চম অধ্যায়ে আলোচনা করব তখন এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো। অর্থাৎ সাধারণত মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, কিন্তু আরও বেশি পরিমাণ মজুরি বাড়লে একটি নির্দিষ্ট পরিমাণ কাজের পরে শ্রমিকরা আর কাজ করতে চায় না। এই জন্য মজুরি বাড়তেই থাকলে যে শ্রমিক যোগান বাড়তে থাকবে বিষয়টি এরকম না। প্রথমে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, কিন্তু আরও বেশি পরিমাণ মজুরি বাড়লেও কিন্তু আর শ্রমের যোগান বাড়ে না। এজন্য রেখাটি বাম দিকে পশ্চাৎগামী হয়, অর্থাৎ এরকম হয়, প্রথমে বাড়ে পরে আবার পিছন দিকে ফিরে আসে, পশ্চাৎগামী হয় যোগান রেখা। এরপর 5 নম্বর হলো মৌসুমি দ্রব্যের ক্ষেত্রে। মৌসুমি দ্রব্যের ক্ষেত্রে যোগান বৃদ্ধির ব্যতিক্রম ঘটে, কারণ মৌসুমি দ্রব্যের ক্ষেত্রে ভরা মৌসুমে দাম কম হলেও যোগানের পরিমাণ কমে না। আবার মৌসুম শেষ হয়ে গেলে এসব দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না। অর্থাৎ মৌসুমি দ্রব্যের ক্ষেত্রে তাহলে কী হয়, যে যোগান বৃদ্ধি ব্যতিক্রম ঘটে। এরপর হলো প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তাই প্রাকৃতিক দুর্যোগের পর কৃষি পণ্যের দাম বাড়লেও তার যোগানের পরিমাণ বাড়ানো সম্ভব হয় না। এরপর আমরা 7 নম্বরে দেখব হলো সময়। যোগান নির্ধারণের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ দাম যতই বৃদ্ধি পাক না কেন ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো দ্রব্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না। যেমন বিশ্ববাজারে চায়ের দাম বৃদ্ধি পেলে সঙ্গে সঙ্গে চায়ের যোগান বৃদ্ধি করা সম্ভব নয়, কারণ নতুন চা বাগান তৈরি করে চা উৎপাদন করতে কমপক্ষে 3 থেকে 5 বছর সময় লাগে। অর্থাৎ এই সময়ের কারণে কিন্তু যোগান বৃদ্ধি প্রযোজ্য হচ্ছে না, যোগান বৃদ্ধি ব্যতিক্রম ঘটতেছে। কারণ চায়ের দাম বৃদ্ধি পেলেই যে 1 দিন বা 2 দিনের ব্যবধানে চায়ের যোগান বৃদ্ধি করা সম্ভব হবে এমনটি না। অর্থাৎ চা বাগান তৈরি করে চা উৎপাদন করতে কিন্তু কমপক্ষে 3 থেকে 5 বছরের সময় প্রয়োজন। এজন্য যোগান চায়ের দাম যতই বৃদ্ধি পাক না কেন তৎক্ষণাৎ কিন্তু চায়ের যোগান বৃদ্ধি করা সম্ভব হবে না। এই জন্য সময়ের ব্যবধান কম হওয়ার কারণে এই যোগান বৃদ্ধি প্রযোজ্য হবে না। এরপর 8 নম্বর হচ্ছে পরিবহন সমস্যা। পরিবহন সমস্যার কারণে যোগান ব্যাহত হলে দাম বৃদ্ধি পেলেও যোগান বৃদ্ধি করা সম্ভব হবে না। অর্থাৎ পরিবহন সমস্যার কারণে কোনো জায়গায় যদি যোগানের যথেষ্ট পরিমাণ সরবরাহ নিশ্চিত করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু ওই স্থানে যতই দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাক না কেন তখন যোগান বৃদ্ধি করা সম্ভব হবে না। এরপর 9 নম্বর হলো অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক মন্দার সময় উৎপাদন হ্রাস পায়, ফলে দাম বাড়লেও যোগান বাড়ানো সম্ভব হয় না। অর্থাৎ অর্থনৈতিক মন্দা দেখা গেলে দ্রব্য সামগ্রীর উৎপাদন কমে যাবে, এক্ষেত্রে দাম বৃদ্ধি পেলেও যোগান বৃদ্ধি করা সম্ভব হবে না। এরপর 10 নম্বর হলো প্রযুক্তিগত উন্নয়ন। প্রযুক্তিগত উন্নয়নের ফলে শিল্পপণ্যের গড় উৎপাদন খরচ কমে যায়, ফলে এসব দ্রব্যের দাম কমলেও যোগান কমে না বরং বাড়ে। অর্থাৎ উৎপাদন যদি অধিক পরিমাণে হয়ে থাকে উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে সেক্ষেত্রে কিন্তু দাম পড়লেও যে শিল্প দ্রব্য উৎপাদন করে যারা তারা কিন্তু দ্রব্যের
মজুত করে রাখবে এমনটাই না, তারা কম দামে দ্রব্য সামগ্রী বিক্রয় করতে রাজি থাকবে। এক্ষেত্রে কিন্তু যোগান বিধি প্রযোজ্য হচ্ছে না। এখন আমরা আলোচনা করব যে যোগানের নির্ধারক সমূহ। কোনো দ্রব্যের যোগান অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, আর যোগান যে সকল বিষয়ের উপর নির্ভর করে নির্ধারিত সেগুলোকে যোগানের নির্ধারক বলে। অর্থাৎ যোগান যে সকল বিষয়ের উপর নির্ভর করে এইগুলো হচ্ছে যোগানের নির্ধারক। তাহলে এগুলো আমরা এক এক করে দেখি। এখন 1 নম্বরে হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম, অর্থাৎ কোনো দ্রব্যের দামের উপর সেই দ্রব্যের যোগান অনেকাংশে নির্ভর করে। এক্ষেত্রে সাধারণত দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে, অর্থাৎ দাম ও যোগানের পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান, তাই যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। দ্রব্যের নিজস্ব দাম যোগান নির্ধারণের প্রধান উপাদান হিসেবে কাজ করে। আমরা জানি যে কোনো দ্রব্যের নিজস্ব দাম তো যোগানের উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই জন্য বলা হচ্ছে যে প্রধান যোগানের যে নির্ধারকগুলো রয়েছে তার মধ্যে প্রধান নির্ধারক হচ্ছে এই দ্রব্যের নিজস্ব দাম। এরপর 2 নম্বর হচ্ছে উৎপাদন বিধি। যোগান নির্ধারণে উৎপাদন বিধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ যে সকল দ্রব্য যেমন কৃষিজাত দ্রব্য উৎপাদনে ক্রম হ্রাসন প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়, সে সকল দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও যোগানের পরিমাণ বাড়ানো যায় না। আবার যে সকল দ্রব্য শিল্পজাত যেমন শিল্পজাত দ্রব্য উৎপাদনে ক্রমবর্ধমান উৎপাদন বিধি কার্যকর হয়, সে সকল দ্রব্যের দাম বৃদ্ধির ফলে যোগান বৃদ্ধি পায়। এরপরে 3 নম্বর হচ্ছে দ্রব্যের চাহিদা। কোনো দ্রব্যের চাহিদা বেড়ে গেলে দামও বেড়ে যায়, যার ফলে যোগানও বেড়ে যায়, অর্থাৎ দ্রব্যের চাহিদা যোগানের পরিমাণকে প্রভাবিত করে। এরপর 4 নম্বর হলো সময়। একটু আগে আমরা সময় সম্পর্কে আলোচনা করলাম, তারপর আবার একটু বিষয়টি দেখি। অর্থাৎ যোগান নির্ধারণের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ দাম যতই বৃদ্ধি পাক না কেন ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো দ্রব্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না। দামের পরিবর্তন হলেও অতি স্বল্পকালীন সময়ে কোনো দ্রব্যের যোগান বাড়ানো সম্ভব হয় না, অর্থাৎ সময়ের ব্যবধান যদি কম হয় তো অতি অল্প সময়ে কিন্তু যোগানের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হয় না। কিন্তু সময় মেয়াদ যদি বেশি হয় অর্থাৎ দীর্ঘকালে দামের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে যোগান বাড়ানো সম্ভব হয়। আর এই জন্যই সময় মেয়াদ যত কম হবে যোগান রেখা তত খাড়া হবে, অর্থাৎ সময় মেয়াদ যত বেশি হবে যোগান রেখা তত ঢালু হবে। অর্থাৎ কারণ কম সময়ে যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না, এই জন্য রেখাটি লম্ব অক্ষের সমান্তরাল হয়ে থাকে, অর্থাৎ খাড়া হয়ে থাকে। কিন্তু সময় ব্যবধান যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু যোগান বৃদ্ধি করা সম্ভব হয়, এই জন্য রেখাটি ঢালু হয়। যেমন অতি স্বল্পকালীন সময়ে যখন দামের পরিবর্তন সত্ত্বেও সামান্য পরিমাণও যোগান বাড়ানো সম্ভব হয় না, তখন যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ দামের পরিবর্তনে যোগানের যদি কোনো রকম পরিবর্তন করা সম্ভব না হয় সেক্ষেত্রে রেখাটি কিন্তু লম্ব অক্ষের সমান্তরাল হবে। একটু আগেই আমি রেখা অঙ্কন করে তোমাদের বিষয়টি দেখালাম। আবার অতি দীর্ঘকালীন সময়ে যখন দামের কোনো পরিবর্তন ছাড়াই যোগানের ব্যাপক পরিবর্তন ঘটানো সম্ভব হয় তখন রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ সময় ব্যবধান যদি অনেক দীর্ঘ হয় সেক্ষেত্রে কিন্তু যোগানের পরিবর্তন করা সম্ভব হয়, এই জন্য দামের কোনো পরিবর্তন ছাড়াই যোগানের ব্যাপক পরিবর্তন করার সম্ভাবনা থাকলে রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হবে। এরপর 5 নম্বর হচ্ছে উপকরণের দাম। উৎপাদনের উপকরণের দাম বাড়লে উৎপাদন খরচ বেড়ে যায়, ফলে পূর্বের দামে একই পরিমাণ যোগান দেওয়া সম্ভব হয় না, কারণ এতে মুনাফার পরিমাণ কমে যায়, এমনকি লোকসান হতে পারে। আবার উৎপাদনের উপকরণের দাম কমে বিপরীত অবস্থার সৃষ্টি হয়। এরপর 6 নম্বর হচ্ছে পরিবর্তক ও বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। গুড় ও চিনি দুটি পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে গুড়ের দাম বেশি থেকে চিনির দাম বাড়লে চিনির যোগান বেড়ে যায়, অর্থাৎ যে দ্রব্যের দাম বাড়বে সেটা কিন্তু যোগানও বেড়ে যাবে। আবার গুড়ের দাম বেশি থেকে চিনির দাম কমলে চিনির যোগান কিন্তু কমবে, কারণ যে জিনিসের দাম কমে তার যোগানও কমে যায়। কারণ যে দ্রব্যের দাম বাড়ে উৎপাদনকারীরা সেই দ্রব্য উৎপাদন বৃদ্ধি করে এবং যে দ্রব্যের দাম কমে সেই দ্রব্যের উৎপাদন হ্রাস করে বা বন্ধ করে দেয়। এরপর 7 নম্বর হচ্ছে বাজারের বিভিন্নতা। যে বাজারে ক্রয় বিক্রয়ের পরিমাণ বেশি সে বাজারে যোগানের পরিমাণও বেশি হয়, আর যে বাজারে ক্রয় বিক্রয়ের পরিমাণ কম হয় সে বাজারে যোগানের পরিমাণও কম হয়, অর্থাৎ বাজারের ভিন্নতার কারণে কিন্তু ওই যোগানের পরিমাণে কম বেশি হতে পারে। এরপর 8 নম্বর হলো কর ও ভর্তুকির প্রভাব। কর ও ভর্তুকি কোনো দ্রব্যের যোগানের পরিমাণকে প্রভাবিত করে, কারণ কোনো দ্রব্যের উপর কর আরোপ করলে উৎপাদন খরচ বেড়ে যায়, ফলে উক্ত দ্রব্যের যোগান হ্রাস পায়। আবার কোনো দ্রব্য উৎপাদনে ভর্তুকি প্রদান করলে উৎপাদন খরচ কমে যায়, ফলে যোগান বৃদ্ধি পায়। অর্থাৎ কর আরোপের ফলে দেখা যাচ্ছে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে উৎপাদন পরিমাণ কমে যাচ্ছে, ফলে যোগান কমতেছে। আবার যদি ভর্তুকি দেওয়া হলে উৎপাদনের পরিমাণ বাড়তেছে, ফলে যোগানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এরপর 9 নম্বর হলো যুক্ত যোগান। যেসব দ্রব্য যুক্তভাবে উৎপাদিত হয় সেসব দ্রব্যের ক্ষেত্রে একটির যোগান বাড়লে অন্যটির যোগান বেড়ে যায়, অর্থাৎ একটি দ্রব্যের যোগান বাড়লে অটোমেটিক অন্য দ্রব্যের যোগানও বেড়ে যাবে। যেমন উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে, যেমন পাটের যোগান বাড়লে পাটখড়ির যোগান বাড়বে, অর্থাৎ পাটের যোগান যদি বৃদ্ধি পায় পাটখড়ির যোগান কিন্তু অটোমেটিক বেড়ে যাবে।
এরপরে 10 নম্বর হচ্ছে আবহাওয়া। আবহাওয়া কৃষি পণ্যের যোগানকে প্রভাবিত করে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষি পণ্যের উৎপাদন বেড়ে যায়, ফলে যোগানের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ আবহাওয়া যদি অনুকূলে থাকে সেক্ষেত্রে উৎপাদন বেশি হয়, এক্ষেত্রে যোগানের পরিমাণ বাড়বে। কিন্তু আবহাওয়া প্রতিকূলে থাকলে কৃষি পণ্যের উৎপাদন কমে যায়, ফলে যোগানের পরিমাণ কমে। অর্থাৎ আবহাওয়া যদি ভালো হয়, কৃষি উৎপাদন যদি বেশি করা সম্ভব হয়, সেখানে যোগান বাড়বে। আর আবহাওয়া যদি অনুকূলে না থাকে, প্রতিকূলে থাকে, সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণ কমে যাওয়ার কারণে যোগানের পরিমাণও কমে যাবে। এখন আমরা দেখব যে যোগান অপেক্ষক। যোগান যে সকল বিষয়ের উপর নির্ভর করে তাদের সাথে যোগানের পরিমাণ নির্ভরশীলতা যে গাণিতিক সম্পর্ক, তাকে বলা হবে যোগান অপেক্ষক। দেখুন এখানে একটা উদাহরণ হিসেবে বলা আছে যে কিউ সমান ফাংশন অফ পি এক্স এল পি ডিএক্স পিআই টি ডব্লিউ পি এক্স। এগুলো হলো উৎপাদনের বিভিন্ন যোগানের বিভিন্ন উপকরণ, এইগুলোর উপর যোগান নির্ভর করে। এইগুলোর সাথে যোগানের যে সম্পর্ক, এটাকে বলা হচ্ছে যোগান অপেক্ষক। এখানে কিউ এক্স হচ্ছে এক্স দ্রব্যের যোগানের পরিমাণ, পি এক্স হচ্ছে এক্স দ্রব্যের দাম, এল পি হচ্ছে উৎপাদন বিধি, ডিএক্স হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা, পিআই হচ্ছে উপকরণের দাম, টি হলো সময়, ডব্লিউ হলো আবহাওয়া, পিএক্স এস হলো বিকল্প দ্রব্যের দাম। অর্থাৎ এইগুলোর সাথে যোগানের যে সম্পর্ক, এগুলো হলো যোগান অপেক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, তার আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখলাম সেগুলো একটু আবার বলে নিই। যে আমরা দেখলাম যোগানের ধারণা, যোগান সম্পর্কে ধারণা লাভ করলাম। এরপর আমরা আলোচনা করলাম যোগান বিধি। যোগান বিধি সম্পর্কে আমরা স্পষ্টভাবে ধারণা লাভ করলাম। এরপরে যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বহু তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য। অর্থাৎ যদি উদ্দীপক হিসেবে তোমাদের যোগান সূচি দেওয়া থাকে, সেখান থেকে তোমরা কীভাবে যোগান রেখা অঙ্কন করবে সেটা আমরা দেখলাম। এরপরেও যদি যোগান সূচি দেওয়া না থেকে যোগান সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রথমে তোমাদের এই যোগান সমীকরণ থেকে একটি যোগান সূচি তৈরি করতে হবে, তার আলোকে যোগান রেখা অঙ্কন করতে হবে। এরপরে আমরা আলোচনা করলাম কি যোগান বিধির ব্যতিক্রম, অর্থাৎ কী কী ক্ষেত্রে যোগান বিধির ব্যতিক্রম ঘটে সে বিষয়গুলো দেখলাম। এরপর আমরা আলোচনা করলাম যে যোগানের নির্ধারক সমূহ। যোগানের নির্ধারক সমূহগুলো আমরা দেখলাম যে প্রধান নির্ধারক হচ্ছে কোনো দ্রব্যের নিজস্ব দাম হচ্ছে যোগান নির্ধারক। এরকম আরও অনেকগুলো নির্ধারক আমরা আলোচনা করলাম। এরপর আমরা দেখলাম যে যোগান অপেক্ষক। আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে ভারসাম্যের ধারণা ও বাজার ভারসাম্য, এই দুটি বিষয় নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে।